প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমি কর্মধারয় সমাসের একটা ভাগ, এটা হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের অনেকেরই উপমান ও উপমেয় কর্মধারয় সময়ের মধ্যে সমস্যা হয়। আর আজকে একটু সহজ উপায়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। দেখো, ওই উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় বোঝার আগে তিনটি বিষয় একটু বোঝা দরকার, একটু ক্লিয়ার হওয়া দরকার। এই বিষয়টি ক্লিয়ার করে দিতে পারলেই আশা করি তোমাদের সমাজটাও বোঝাতে পারবো। দেখো, কি কি আমাদের শিখতে হবে। 1 নম্বর উপমেয়, 2 নম্বর উপমান, 3 নম্বর সাধারণ ধর্ম, 4 নম্বর সাদৃশ্যবাচক শব্দ। এই তিনটি বিষয় কিভাবে হয় একটা জিনিস দেখো। যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। প্রথমে লেখা আছে উপমেয়। উপমেয় কি তাহলে? যাকে তুলনা করা হয়। আর যার সঙ্গে তুলনা করা হয় সেটা হলো উপমান। আর উভয়ের মধ্যে যেটা কমন ধর্ম সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। ঠিক আছে? আর সাদৃশ্যবাচক শব্দ তুল্য, মতো ইত্যাদি। একটা উদাহরণ দিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমি বললাম, এই মেয়েটার মুখটা চাঁদের মতো সুন্দর। তাহলে বলো তো, কোনটা কাকে তুলনা করা হচ্ছে, কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? যাকে তুলনা করা হয় সেটা উপমেয়। তাহলে কাকে তুলনা করা হচ্ছে? মুখটাকে তুলনা করা হচ্ছে। মুখ উপমেয়। কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে। চাঁদ উপমান। সাধারণ ধর্ম কি? সুন্দর। কমন, তাই শুধু সাধারণ ধর্ম বলা হচ্ছে। মুখও সুন্দর, চাঁদও সুন্দর, উভয়ের মধ্যে কমন, তাই এটা সাধারণ ধর্ম। এবারে মতো, মতো, তুল্য, ন্যায়, এসবগুলোকে বলা হয় সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। এসবগুলোকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। এবার দেখো, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আরো একটা উদাহরণ দিতে হবে। জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল না, নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল। এবার দেখুন, কাকে তুলনা করা হচ্ছে? নদীর জলকে। তাহলে নদীর জল উপমেয়। যাকে তুলনা করা হয়? নদীর জল। কিসের মতো? মস্কা ফুলের পাপড়ির মতো। মস্কা ফুলের পাপড়ির মতো। মতোটা সাধারণ ধর্ম, মতোটা সরি সাদৃশ্যবাচক শব্দ। আর সাধারণ ধর্মটা কি? সুন্দর। নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল। লালটা হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে বোঝা গেল, এই উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ। এই জিনিসটা ক্লিয়ার হলে সমাজটা বুঝতে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো আশা করি। যদি তবুও বুঝতে অসুবিধা হয়, দেখবে যেটা আমরা সামনে মাথায় দেখি, উপমান মানে উপমা আন। মুখ দেখে চাঁদের কথা মনে পড়ছে, চাঁদ দেখে মুখের কথা মনে পড়ছে না কিন্তু। তাহলে যেটা সামনে মাথায় দেখছি সেটা হচ্ছে উপমেয়। আর যেটা বাইরে থেকে নিয়ে আসছি, উপমা আন মানে তুলনা আন, সেটা বাইরে থেকে নিয়ে আসছি, তাই এটা উপমান। আর সাধারণ ধর্ম উভয়ের মধ্যে কমন, যেটা সাদৃশ্যবাচক শব্দ মতো তুল্য। এটা খুব সহজেই আশা করে বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে সমস্যা, সেটাতে আমার কোনো সমস্যা হবে না। তো মুছে দিচ্ছি। এবার দেখো, প্রথম যে সমাসটা আছে সেই সমাসটাকে আমরা বলি উপমান কর্মধারয় সমাস। উপমান, কর্মধারয় লিখছি না, উপমান কর্মধারয় সমাসটা কিভাবে হচ্ছে দেখো। কিসের সঙ্গে কিসের হয় দেখো। যেমন ধরো, জবা রাঙা। এই শব্দটা দেখো, জবা রাঙা। এটা কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? রাঙাটা তো সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম লিখে রাখি, রয়াকার ময়াকার, রাঙা। আচ্ছা, এবার দেখো, কিসের মতো রাঙা? জবা রাঙা। জবার মতো, জবার মতো রাঙা। কি রাঙা সেটা এখানে নেই, অর্থাৎ কার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা নেই। তাহলে একটা উপমান আছে আর সাধারণ ধর্ম আছে। এই উপমান এবং সাধারণ ধর্মের মধ্যে সমাস হলে তখন সেটা হয় উপমান কর্মধারয় সমাস। উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হলে সেটা হয় উপমান কর্মধারয় সমাস। এখানে কি হয় দেখো, এই তুল্য, মতো, এই শব্দগুলো, সাদৃশ্যবাচক শব্দগুলো সবসময় মিডিল পজিশনে বসে। তাহলে মিডিল পজিশনে বসার সময় কি হবে? জবার মতো রাঙা, জবা রাঙা। জবার মতো রাঙা, জবা রাঙা। এবার দেখো, আরো একটা উদাহরণ দেই। যেমন ধরো, কি বলবো, কাজল কালো। কালো, উভয়ের সাধারণ ধর্ম হচ্ছে কালো।
কিসের মতো কালো? কাজলের মতো কালো। কাজল কালো। আর কি হবে কাজলের মতো কালো? খুব সহজে হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার আর দু একটা উদাহরণ দেখি। আহ উম, সিঁদুর রাঙা, সিঁদুরের মতো রাঙা। সবগুলি শঙ্খ ধবল, শঙ্খের মতো ধবল, শঙ্খ ধবল, শঙ্খের মতো ধবল, সেই জন্য হচ্ছে শঙ্খ ধবল। ঠিক আছে, তাহলে উপমান ও সাধারণ ধারার মধ্যে সমাস হলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। বোঝা গেছে? এবার উপমিত কর্মধারয় সমাস চলে আসে। দেখো, উপমিত কর্মধারয় সমাস। উপমিত, উপমিত কেন বলবো? দেখো, যখন উপমেয় ও উপমানের মধ্যে সমাস হবে তখন তাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। উপমেয় ও উপমানের মধ্যে সমাস কিভাবে হয় সেটা দেখো, যেখানে সাধারণ ধর্ম অনুপস্থিত থাকবে। যেমন ধরো, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। তাহলে কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে সেখানে আছে। তাহলে এটা হচ্ছে উপমেয়। পুরুষ কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে। তাহলে পুরুষ সিংহ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কেন? কারণ উপমেয় ও উপমানের মধ্যে সমাস হয়েছে। পুরুষ সিংহের ন্যায়। ঠিক আছে, এবার দেখো, এই দুজনের মধ্যে সমাস হলে উপমিত কেন বলছে, এটা একটা বোঝার বিষয়। উম, দেখো, মিত, মিত শব্দের অর্থ মিতালি পাতানো। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত, আগেকার দিনে তো বলতো, দেখো যে একই নামের দুজন হলে তাকে বলে আমরা মিতালি পাঠিয়েছি। অর্থাৎ একজনের নাম মনো আর একজনের নাম অমন, মনোরঞ্জন। তো সরাসরি নাম ধরে না ডেকে এ বলে ও মিতে, মিতে বলে ডাকে এরকম। তো এই দুজনের মধ্যে মিতালি বলেই, এই দুজনের মধ্যে মিতালি বলেই উপমিত নাম হয়েছে। এবং সাধারণ ধর্মটা সবসময় লাস্টে বসে। এই যে লাস্টে বসে না, পুরুষ সিংহের ন্যায়। তাহলে কারণ এদের মধ্যে অত্যাধিক বন্ধুত্ব, সেই জন্য সেই তুলনাবাচক শব্দটা এদের মাঝখানে বসবে না, সবসময় লাস্টে বসবে। কিন্তু এদের মধ্যে যখন সমাস হবে তুলনাবাচক শব্দটা মাঝখানে বসবে। কেন বসবে? কারণ এদের মধ্যে অতটা বন্ধুত্ব নেই। এটা সাধারণ ধর্ম, এটা উপমান। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আরো দু একটা উদাহরণ দরকার। পুরুষ সিংহ তো বুঝলে, এবার দেখো ফুলকপি। ফুলকপিটা কিসের মতো হবে? কপি ফুলের মতো। কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? কপিকে। কপিটা দেখতে ফুলের মতো, তাই এটা হচ্ছে কপি, এটা হচ্ছে ফুল। তাহলে ফুলকপি কি হবে? কপি ফুলের ন্যায়। ন্যায়টা লাস্টে যাবে বলেছি, কারণ এদের মধ্যে সমাস যখনই হবে, উপমেয় উপমানের মধ্যে সমাস হবে, সাদৃশ্য ভাষা শব্দটা সবসময় লাস্টে চলে যাবে। এবং উপমিত, তাই উপমিত। কপি ফুলের ন্যায়। বুঝা গেছে? তারপর দেখো আর একটা কথামৃত। কথামৃত কি হয় বলতো? কথাকে তুলনা করা হচ্ছে। কথা হচ্ছে উপমেয় আর অমৃত হচ্ছে উপমান। সাধারণ ধর্ম এখানে অনুপস্থিত। তাহলে কথা অমৃতের মতো, কথা অমৃতের মতো, মতোটা লাস্টে চলে যাবে। সেই জন্য এটা উপমিত কর্মধারয় সমাস, কারণ উপরে উপরে সমাস হচ্ছে, তাই একদম খুব সহজ জিনিস, ভালোভাবে বুঝতে পারবে। আরো আমি পরে একটু রিপিট করছি বিষয়গুলো। এই তাহলে এবার দেখো আরেকটা জিনিস এখানে বলে দিই। কথামৃত যদি উপমিত কর্মধারয় সমাস হয়, চরণামৃত তাহলে কি হবে? চরণ অমৃতের ন্যায় বললে কিন্তু হবে না। চরণামৃত আলাদা জিনিস। চরণামৃত তখন কিন্তু আবার আলাদা। যেমন চরণ ধৌত অমৃত, চরণ ধোয়া জল, দেবতার চরণ দেওয়া জল, চরণ ধৌত অমৃত, সেটাকে বলা হচ্ছে চরণামৃত। কথামৃত কি হবে? কথা অমৃতের ন্যায়। ঠিক আছে। পুরুষ সিংহ, পুরুষ সিংহ কি হবে? দেখো, পুরুষকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সিংহের সঙ্গে। তাহলে পুরুষ সিংহের ন্যায়, অর্থাৎ ভূমিত কর্মধারয় সমাস। পুরুষ এখানে বসছে, সিংহ এখানে বসছে, তুল্য বা ন্যায় মতো এখানে বসছে, লাস্টের দিকে যাবে, কারণ দুজনের মধ্যে সমাস হচ্ছে উপমেয় উপমানের মধ্যে। ঠিক আছে, সবগুলো এরকম ধরনের। নিজের এবার একটু করার চেষ্টা করো, দু একটা বেশ। আচ্ছা, এবার বাকি আছে রূপক কর্মধারয় সমাস। এবার রূপক কর্মধারয় চলে আসি। রূপক কর্মধারয় সমাস এরকম ভাবে দেওয়া উচিত। রূপক কর্মধারয় সমাস। রূপকটা কিভাবে বুঝবো? রূপকটা আমরা কিভাবে বুঝবো? দেখো, যখন উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পিত হয়, এটা বইতে লেখা থাকে এই ভাষাটা, কিন্তু অভেদ জিনিসটা কি অনেকে বোঝো না। দেখো, অভেদ মানে অভিন্ন, অর্থাৎ
কোনটা কার সঙ্গে তুলনা করা যখন বোঝা যায় না, তখন সেটাকে বলা হয় অভেদ। যেমন ধরো বিষাদ সিন্ধু, বিষাদটা সিন্ধুর মতো, সিন্ধুটা বিষাদের মতো বিষাদ, সেটা বোঝা যাচ্ছে না, সেই জন্য বলা হয় যে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। জ্ঞান চক্ষু, তোমাদের পাঠ্য সিলেবাসে আছে, ওটা যখন তখন শ্রেণীতে। জ্ঞান রূপ চক্ষু, জ্ঞানটা চক্ষের মতো নাকি চক্ষুরা জ্ঞানের মতো, যখন বোঝা যায় না ঠিকঠাক, তখন সেটা হয় রূপক কর্মধারয় সমাস। কাল সন্ধ্যা, কাল রূপ সন্ধ্যা, রূপক কর্মধারয় সমাস। মন মাঝি, মনটা মাঝির মতো নাকি মাঝি মনের মতো, সেটাও ঠিক বোঝা যায় না, তাই এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার তাহলে আমরা আবার একটু রিপিট করব বিষয়গুলো। দুটো পার্থক্য, উপমান উপমিতর মধ্যে পার্থক্য আমরা কি পাচ্ছি? দেখো, উপমেয় উপমানের মধ্যে যখন সমাস হবে, উপমিত কর্মধারয় সমাস হবে, 1 নাম্বার। 2 নম্বর পার্থক্য, এখানে দেখো পুরুষ সিংহ, যে উদাহরণগুলো আমি বলেছি সবগুলোই বিশেষ্য পদ, অর্থাৎ বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় সবসময়। পুরুষ ও বিশেষ্য, সিংহ ও বিশেষ্য। ঠিক আছে, পুরুষ ও বিশেষ্য, সিংহ ও বিশেষ্য। ফুলকপি, ফুল ও বিশেষ্য পদ, কপি ও বিশেষ্য পদ। কালবৈশাখী, বৈশাখী কালের ন্যায়, দুটোই বিশেষ্য পদ। ঠিক আছে, দেখো বিশেষ্য পদ বিশেষ্য পদের সমাস হলে তখন হবে উপমিত কর্মধারয় সমাস। আর কি হয়, এখানে তুলনাবাচক শব্দটা সবসময় শেষে বসে। তাহলে না, কি কি পার্থক্য পেলাম? তুলনাবাচক শব্দ লাস্টে বসবে, বিশেষ্য পদ বিশেষ্য পদের সমাস হবে, উপমেয় উপমানের মধ্যে সমাস হবে, সাধারণ ধর্ম অনুপস্থিত থাকবে। এই 4টি বিষয় একটু খাতা কলম বের করে লিখে নিলে ভালো হয়, সবাই লিখে নাও, নিলে পরে ভুলে যাবে। এবার দেখো উপমান কর্মধারয় কিভাবে হচ্ছে। উপমান কর্মধারয় উপমান এবং সাধারণ ধর্মের মধ্যে সমাস হবে, 1 নাম্বার। 2 নম্বর হবে সাদৃশ্যবাচক শব্দ বা তুল্য বা মতো, এটা মাঝখানে বসবে, উপমান এবং সাধারণ ধর্মের মাঝখানে বসবে, 2 নম্বর। 3 নম্বর, এখানে একটা বিশেষ্য পদ একটা বিশেষণ পদ হবে। যেমন ধরো জবা রাঙা, জবা বিশেষ্য পদ, ফুল, একটা ফুলের নাম, রাঙা বিশেষণ পদ, জবা মতো রাঙা। ঠিক আছে, সিঁদুর রাঙা, সিঁদুরের মতো রাঙা। কাজল কালো, কাজলের মতো কালো। এটা একটা বিশেষ্য পদ এবং একটা বিশেষণ পদ, তাহলে এখানে একটা বিশেষ একটা বিশেষণ পদ হবে, 2 নম্বর। 3 নম্বর কি হচ্ছে, এখানে উপমেয় অনুপস্থিত থাকে, উপমেয়টা এখানে থাকবেই না। ঠিক আছে, উপমান এবং সাধারণ ধর্মের মধ্যে সমাস হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে বলো, আরো সংক্ষিপ্ত আকারে আরো সুন্দরভাবে আমি আরো ভিডিও বানাবো যে কোনো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নাও লাগে তাহলে মন্তব্য করো। ঠিক আছে।